সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সেলিম ভাইয়া একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতির প্রথম যে অধ্যায় ছিল আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এর শেষ অংশে আমরা আজকে আপনাদের বিস্তারিত দেখাবো। আমরা কথা না বাড়িয়ে শেষ অংশে চলে যাই। যারা এখন পর্যন্ত আমার এই মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধানের প্রথম টপিকগুলো এখনো দেখেনি, তারা আমার ইউটিউব ক্লাসে টপিকগুলো দেখে নেবেন, নিজে দেখবেন এবং অন্য বন্ধু বান্ধবীর যেন সমস্যাগুলো সমাধান হয় তাদেরকে এটার বিশেষ পরামর্শ দিবেন। শ্রেণী একাদশ এবং দ্বাদশ অর্থনীতি প্রথম পত্র আমাদের টপিক। এখানকার প্রথম টপিক হচ্ছে, দেখেন, অর্থনীতির যে দুটি শাখা বা অর্থনীতিকে যে দুটি ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে, আমরা এখন পর্যন্ত জানি যে অর্থনীতিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে সামষ্টিক আর একটা হচ্ছে ব্যষ্টিক। আমি একটু বলি, এটা আধুনিক অর্থনৈতিক বিশ্বে অর্থনীতির দুটি শাখা, ব্যষ্টিক আর একটা সামষ্টিক অর্থনীতি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সর্বপ্রথম অধ্যাপক র্যাগনার ফ্রিস তিনি 1933 সালে এই শব্দ দুটিকে ব্যবহার করেন, এই যে মাইক্রো এবং ম্যাক্রো। ঠিক আছে, মাইক্রো শব্দের অর্থ আমাদের অলরেডি এখানে দিয়ে রেখেছি। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র এবং ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বৃহৎ। বর্তমান সময়ে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি বিশেষ অবদান ও গুরুত্ব বহন করে চলছে। যাই হোক, আমরা দেখি যে আমরা এই এমসিকিউটা বিভিন্ন ভাবে থাকতে পারে যে অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা হয়। অর্থনীতিকে দুইটি ভাগে ভাগ করা হয়, দুইটি ভাগে বা বলা হতে পারে যে অর্থনীতির কয়টি শাখা। অর্থনীতির হচ্ছে দুইটি শাখা, একটা হচ্ছে সামষ্টিক আর একটা ব্যষ্টিক, বা বলতে পারি ব্যষ্টিক অর্থনীতি বা সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি এটাকে বলতেছি আমরা ম্যাক্রো ইকোনমিক্স, এবং ব্যষ্টিক অর্থনীতি এটাকে বলতেছি আমরা মাইক্রো ইকোনমিক্স। দুইটাই থাকতে পারে, কথাটা একই। তারপরের টপিকটাতে আমরা যাব, দেখবো এই মূলত হচ্ছে আপনাদের যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, এখান থেকে যে কোশ্চেনটা থাকে, কোশ্চেনটা হচ্ছে যে আপনাকে ম্যাক্সিমাম খ নাম্বার এই কোশ্চেনটা থাকবে। খ নাম্বারে কোশ্চেনটা থাকে, খ নাম্বারে থাকবে, বলবে যে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখো। অর্থনীতির মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, এখানে শুধু এই যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে কি লিখো? পার্থক্য লিখো। ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে কি লিখো? পার্থক্য লিখো। সামষ্টিক, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য লিখো। এটা খ নম্বরে ম্যাক্সিমাম সময় এসে যায়। ঠিক আছে, এটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর। আসসালামু আলাইকুম। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখো। এগুলা বিভিন্ন হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষা কিংবা হচ্ছে কলেজ পরীক্ষাগুলোতে এই খ নাম্বারটা এসে থাকে। এছাড়া এখান থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ এখন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে অন্তর্ভুক্ত করতেছে। আচ্ছা, তারপরে আমরা দেখি তাহলে পরের টপিক। আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য দেখব। টপিকটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি ও ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, বা ব্যষ্টিক বা সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য। প্রথম নাম্বার হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। হ্যাঁ, সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্যটাকে দেওয়া আছে যে ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দেওয়া আছে। ব্যষ্টিক বা মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র। ব্যষ্টিক অর্থনীতিকে বা যে অর্থ ব্যবস্থার ক্ষুদ্রত্ব বা খণ্ডত্বের দিক থেকে আলোচনা করা হয়। আর সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা হচ্ছে, সামষ্টিক বা ম্যাক্রো শব্দের অর্থ হলো বৃহৎ বা বিশাল। আবার এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা আবার বলতে পারি, এটাকে এই যে আমরা যেখানে যে বিশাল যে শব্দটা আছে, এই বিশাল শব্দটাকে আমরা আর কি বলতে পারি ভাইয়া? বিশাল এটাকে বলতে পারি বা সামগ্রিক, এটাও থাকতে পারে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে সামষ্টিক বা ম্যাক্রো শব্দের অর্থ হলো বৃহৎ বা বিশাল বা সামগ্রিক। আবার এই যেখানে ব্যষ্টিক শব্দ যেটা আছে, ব্যষ্টিক, এটাকে ইংরেজিতে বলতেছি আমরা মাইক্রো ইকোনমিক্স। হ্যাঁ, এর অর্থ হলো ক্ষুদ্র, বা এটাকে আমরা বলতে পারি ক্ষুদ্র বা একক বা খণ্ডিত। আমরা এর আগে আপনাদের বলে দিচ্ছি খণ্ডিত। হ্যাঁ, খণ্ড আকারে যেটাকে বলে, হ্যাঁ, খণ্ডত্ব। ঠিক আছে, তো সামষ্টিক বা ম্যাক্রো শব্দের অর্থ হলো বৃহৎ বা বিশাল, এটাকে আর কি বলতে পারি আমরা? সামগ্রিক। সামষ্টিক অর্থনীতিতে অর্থ ব্যবস্থার বিশালত্বের দিক থেকে আলোচনা করা হয়েছে, অর্থাৎ বৃহৎ দিক থেকে
এখানে আলোচনা করা হয়েছে। এটা 1 নম্বর হচ্ছে কি গেল আমাদের সংজ্ঞাগত পার্থক্য। দেখে নেন, আমরা এটাকে আরো সহজ করে বলতে পারি। হ্যাঁ, এটা আমরা কি বলতে পারবো, যদি আমাদের ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞাটা আরো সহজ করতে পারি, যে অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র বা একক বিষয় নিয়ে আলোচনা করা হয়, একক বিষয় নিয়ে ক্ষুদ্র বা একক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলতেছি আমরা, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলতেছি। আমি আবারও বলতেছি, অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র বা একক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখন যদি ভাই আপনার মনে হয় যে ভাই এই সংজ্ঞাটা একটু কঠিন মনে হচ্ছে, যে ব্যষ্টিক অর্থনীতিতে বা অর্থ ব্যবস্থার ক্ষুদ্রত্বের বা খণ্ডত্বের দিক নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা ব্যষ্টিক অর্থনীতি বলতেছি। এটা যদি আপনার মাথায় না থাকে তাহলে সহজ করে মাথায় নেবেন যে অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র বা একক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা ব্যষ্টিক অর্থনীতি বলে। তাহলে সামষ্টিকটা কি হচ্ছে, তাহলে অর্থনীতির যে শাখায় বৃহৎ বা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলতেছি আমরা সামষ্টিক অর্থনীতি। ওকে, পরের টপিক তাহলে দেখেন, এটাকে আমরা বলতেছি সামষ্টিক অর্থনীতির দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে উদ্ভব। অর্থাৎ এই আমাদের যে মাইক্রো এবং ম্যাক্রো শব্দটি আসলে কোথা থেকে উদ্ভব হয়েছে আমরা এটা একটু দেখাবো। যেমন এখানে প্রথমে দেওয়া আছে মাইক্রো। মাইক্রো একটা গ্রিক শব্দ, এটা কোথা থেকে এসেছে, এটা গ্রিক শব্দ হচ্ছে মিক্রোস থেকে, সরি মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মিক্রোস থেকে এসেছে। হ্যাঁ, মিক্রোস অর্থ না, আমরা দেখেন মাইক্রো অর্থটা সবসময় জানি, এমসিকিউতে আমাদের মাইক্রো অর্থটাই থাকে যে মাইক্রো অর্থ কি, তাহলে মাইক্রো অর্থ হচ্ছে কি ক্ষুদ্র বা একক। আর এই মাইক্রো শব্দটি কোথা থেকে এসেছে, গ্রিক শব্দ মিক্রোস থেকে এসেছে। হ্যাঁ, এবং এই যে মাইক্রো মানে কি আবার বলে দিই, এটা মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, এমসিকিউতে যদি কখনো আসে ক্ষুদ্র বা একক, হ্যাঁ, বা খণ্ডকে যেটা দেখলাম আমরা খণ্ড দিক আলোচনা করা হয়। আর এখানে দেওয়া আছে ম্যাক্রো। ম্যাক্রো বলতেছি আমরা বৃহৎ বা সামগ্রিক, হ্যাঁ, বা বিশাল দিক নিয়ে যেটা আলোচনা করা হয় অর্থ ব্যবস্থা। তাহলে এই যে ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ কোথা থেকে এসেছে, ম্যাক্রোস থেকে উদ্ভব হয়েছে। এটা আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর বৈশিষ্ট্যতে যাব। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে পরিধি। পরিধি বলা হয়েছে যেহেতু ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করা হয়, তাই আমরা বলি যে ব্যষ্টিক অর্থনীতি থেকে ক্ষুদ্র বলা হচ্ছে, মানে এটার অর্থনীতিটা হচ্ছে ক্ষুদ্র বা ছোট। ঠিক আছে, আর সামষ্টিক অর্থনীতি নিয়ে যেহেতু এর পরিধিটা ব্যাপক, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় বা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, এই জন্য এটাকে আমরা বলছি যে সামষ্টিক অর্থনীতির পরিধিটা হচ্ছে ব্যাপক বা বৃহৎ বা বিস্তৃত। ওকে, তাহলে পরিধি গেল। তারপরে আমরা 4র্থ নম্বরে আসি। 4র্থ নম্বরটা হচ্ছে আলোচ্য বিষয়। হ্যাঁ, ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়গুলো কি দেখেন, ব্যষ্টিক অর্থনীতিতে যে অর্থ ব্যবস্থার একক বা আংশিক আচরণ বিশ্লেষণ করা হয়, যেমন হচ্ছে ব্যক্তিগত আয়, তারপর হচ্ছে আমাদের ব্যক্তিগত ভোগ, সঞ্চয়, একক ফার্মের আচরণ, চাহিদা, আয় ব্যয়, পণ্যের মূল্য নির্ধারণ, উৎপাদন ইত্যাদিকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়, বা এটা আমরা ব্যষ্টিক অর্থনীতির উদাহরণও বলতে পারবো, উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি আরেকবার বলতেছি যে এখানকার আলোচ্য বিষয়গুলো হচ্ছে ব্যক্তিগত আয়, চাহিদা, আয় ব্যয়, তারপর হচ্ছে ফার্মের, এখানে আমাদের যেমন দেওয়া হচ্ছে একক ফার্মের আচরণ, ঠিক আছে, পণ্যের মূল্য নির্ধারণ, উৎপাদন, এটা কি বলতেছি আমরা, বা সঞ্চয়। হ্যাঁ, এগুলোকে কি বলতেছি আমরা, ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এমসিকিউতে থাকে, এমসিকিউতে আসে। হ্যাঁ, এমসিকিউতে আপনাকে দিয়ে রাখলো যে আয় ব্যয় বা এই যে চাহিদাটাই, আপনারা চাহিদা যোগান এই টপিকটা ভালোভাবেই জানেন। এখন আপনাকে বলছে যে চাহিদা অর্থনীতির কোন অংশের আলোচ্য বিষয়, তাহলে আপনি বুঝতে পারতেছেন এটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় বা ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। এবার পরেরটাতে যাবেন, সমষ্টিক অর্থনীতি। সমষ্টিক অর্থনীতি কি, যে কোনো বিষয় সম্পর্কে সামগ্রিক আলোচনা করা হয়। আমরা একটু আগে বলছিলাম আপনাদের সামগ্রিক, যে ম্যাক্রো শব্দের অর্থ কি, বৃহৎ বা সামগ্রিক, এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেমন হচ্ছে মোট জাতীয় আয়, তারপর হচ্ছে মোট চাহিদা। মোট চাহিদাটাকে আমরা আর কি বলতে পারবো ভাইয়া, এই যে এখানে দেখেন আমরা যে মোট যে চাহিদাটা আছে এটাকে আমরা বলতে পারবো মোট চাহিদাটাকে আর কিভাবে থাকতে পারে, মোট চাহিদাটাকে থাকতে পারে বা সামগ্রিক চাহিদা। হ্যাঁ,
সামগ্রিক চাহিদা। ঠিক আছে, তারপরে দেশের সামগ্রিক উৎপাদন, তারপরে জাতীয় সঞ্চয়। এখানে শুধু সঞ্চয় ছিল বা ব্যক্তিগত সঞ্চয় ছিল, তখন এটা সামষ্টিক অর্থনীতিতে এসে কি হচ্ছে, জাতীয় সঞ্চয়, তারপরে জাতীয় বিনিয়োগ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সাধারণত দাম স্তর ইত্যাদি তার আলোচনা বিষয়, সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। তাহলে আপনাদের থাকতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের এক্সামে এমসিকিউটা থাকে যে জাতীয় সঞ্চয়, জাতীয় বিনিয়োগ, তারপরে হচ্ছে আপনার মোট চাহিদা বা জাতীয় চাহিদা, এটা কোন অর্থনীতির আলোচ্য বিষয়? তাহলে কোন অর্থনীতির ভাইয়া? সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। ঠিক আছে, তারপরের টপিকে আমরা যাব। 5 নাম্বার, এখানে চলকের অবস্থান। ব্যষ্টিক অর্থনীতিতে চলকগুলো অর্থ ব্যবস্থা আলাদা এককের সাথে সম্পর্কযুক্ত। যেমন কোন দ্রব্যের যোগান তার সরবরাহকারীর সঙ্গে সম্পর্কযুক্ত। কেউ যখন কোন দ্রব্য কি করতেছে, যোগান দিচ্ছে, যোগানটা যখন আমরা কি করতেছি দেখেন একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, এখানে বলা আছে যে কোন দ্রব্যের যোগান তার সরবরাহকারীর সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরে দেখেন চলকের অবস্থান। ব্যষ্টিক অর্থনীতিতে চলকগুলো অর্থ ব্যবস্থার আলাদা এককের সাথে সম্পর্কযুক্ত, যেমন কোন দ্রব্যের যোগান তার সরবরাহকারীর সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, সামষ্টিক অর্থনীতিতে চলকগুলো গোটা অর্থ ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত, যেমন জাতীয় বিনিয়োগের সঙ্গে গোটা দেশের বিনিয়োগ সম্পর্ক আছে। তারপরে টপিকে আমরা দেখি 6 নম্বর বৈশিষ্ট্য, বিবেচ্য বিষয়। বিবেচ্য বিষয়টা কি? যে ব্যষ্টিক অর্থনীতিতে বা অর্থ ব্যবস্থার অতি ক্ষুদ্র বাস্তব অবস্থাগুলো যথাসম্ভব বিবেচনা করা হয়, আর সামষ্টিক অর্থনীতিতে গোটা অর্থ ব্যবস্থা কিভাবে কাজ করে তা সরাসরি বিবেচনা করা হয়। ঠিক আছে, তারপরে ভারসাম্য পদ্ধতি। তারপরে কি আসতেছে আমাদের? ভারসাম্য পদ্ধতি। ভারসাম্য পদ্ধতিটা কি? যে ব্যক্তিগত ফার্ম বা শিল্প প্রতিষ্ঠানের কাজে ব্যাখ্যার জন্য ব্যষ্টিক অর্থনীতিকে আংশিক ভারসাম্য পদ্ধতিতে ব্যবহার করা হয়, আর সামষ্টিক অর্থনীতির চলকের গতিধারা এবং আচরণ বিশ্লেষণের জন্য সামগ্রিক ভারসাম্য পদ্ধতি অনুসন্ধান করে। অর্থনৈতিক ব্যবস্থার বিশ্লেষণ। ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে খণ্ড বা আংশিক অর্থনৈতিক চিত্র পাওয়া যায়। আমি আবারও বলতেছি যে ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে আমাদের একটা অর্থ ব্যবস্থার খণ্ড বা আংশিক অর্থনৈতিক চিত্র পাওয়া যায়, আর সামষ্টিক অর্থনীতির মধ্যে পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ চিত্র পাওয়া যায়। পরের টপিকটা আসবেন 8 নম্বরে, যে অর্থনৈতিক ব্যবস্থার বিশ্লেষণ, এটা আমরা যেটা বুঝলাম। তারপরে 9 নম্বর, রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ। ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে দেশের প্রকৃত অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায় না, কারণ ব্যষ্টিক মানে তো ক্ষুদ্র। তাহলে একটা দেশের সম্পূর্ণ অর্থ ব্যবস্থার ধারণা ব্যষ্টিক অর্থনীতি দিতে পারে না, কিন্তু সামষ্টিক অর্থনীতির মাধ্যমে একটি দেশের সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা কি উঠে ফুটে উঠে। তারপর 10 নম্বর, অনুসারী অর্থনীতিবিদগণ। এখানে ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ, এটা আপনাদের যারা একাদশ দ্বাদশ শ্রেণী আছেন তার এতটা মাথা নিয়ে এটা মাথায় ঢোকানোর দরকার নেই। তারপর আমরা বলে রাখতেছি যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ বা নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ ব্যষ্টিক অর্থনীতির অনুসারী, আর জে এম কেন্স, মিস্টেক এখানে একটু বানানটা ভুল হয়ে আসছে, এখানে জে এম কেন্স হবে, কে এম কেন্স না, জে এম কেন্স। জে এম কেন্স সহ আধুনিক অর্থনীতিবিদগণ সামষ্টিক অর্থনীতিকে অনুসরণ করে। আমি একটা কথা বলে দেই, এই অনুসারী কথাটা যখন এসে গেছে বা এটা নিয়ে যখন কথা হচ্ছে, আমি আরেকটু কথা বলে দেই। সেটা হচ্ছে যে এই যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ এবং নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ ব্যষ্টিক অর্থনীতি নিয়ে কথা বলে। ব্যষ্টিক অর্থনীতির মূলত সবাই জানে যে ব্যষ্টিক অর্থনীতির জনক হচ্ছে আলফ্রেড মার্শাল বা অধ্যাপক মার্শাল। কিন্তু আমরা এটাতে অনেক অর্থনীতিবিদ এটা নিয়ে দ্বিমত আছে। অনেকে আবার এটাকে কি বলেন যে অ্যাডাম স্মিথকে বলা হয় যে ব্যষ্টিক অর্থনীতির হচ্ছে জনক বলা হয়, আর সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছে জে এম কেন্স। এটা মাথায় রাখবেন। অ্যাডাম স্মিথের একটা বিখ্যাত গ্রন্থ নাম হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন, আর সামষ্টিক অর্থনীতির জনক জে এম কেন্স, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি।